জাপাও গণ অধিকারের ব্যাপক সংঘর্ষ, হামলায় আহত নূর, আইসিইউতে। রাজনীতিকদের নিন্দা, প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি। বেগম জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। সময় সংবাদকে মির্জা ফখরুল, পিআর ইস্যু যারা সামনে আনছে, সময় এলে বাধা না দিয়ে তারাও অংশ নেবে ভোটে। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, জড়িতদের বড় অংশ চিহ্নিত বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। রমনা থেকে আব্দুল্লাহপুর 7টি মোড়ে চলবে পরীক্ষামূলক কার্যক্রম, আইন ভাঙলেই জরিমানা। এবং ট্রাম্পের বেশিরভাগ শুল্ক আরোপ অবৈধ, প্রত্যাহারের আদেশ মার্কিন আদালতের। রায় কার্যকর হলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মন্তব্য প্রেসিডেন্টের। সময় সংবাদ সঙ্গে আছি আমি গোলাম রাব। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। শুক্রবার সন্ধ্যায় আধা ঘন্টা ধরে ঢিল ছোড়াছুড়ি করে দুপক্ষ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। হামলা নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আজ জেলা উপজেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন প্রেস সচিব। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়ার পর গণ অধিকার কর্মীদের সড়ক ছাড়তে 10 মিনিট সময় বেঁধে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। নির্দেশনা মতো সড়ক না ছাড়াই লাঠিচার্জ করা হয় গণ অধিকার পরিষদের কর্মীদের। ধাওয়া করে বিজয়নগরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে আহত হন দলটির সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। গুরুতর অবস্থায় প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় নূরকে, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভর্তি করা হয় আইসিইউতে। হামলার ঘটনায় শনিবার দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারকে দেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। নূরকে দেখতে হাসপাতালে এসে ক্ষোভ জানান বিভিন্ন দলের নেতারা, দাবি জানান বিচারের। এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা সম্ভব নয়। দেশবাসীকে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব, যাতে সবাই মিলে আমরা এই ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলতে পারি। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তদন্ত করা হবে পুরো ঘটনার। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এদিকে নূরকে দেখতে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রাতভর এ বিক্ষোভ থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। এ সময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধেরও দাবি তোলেন তারা। দলীয় কর্মসূচি পালনকালে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় যৌথ বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কজন আহত হন। প্রতিবাদে রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের বিচার এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করেন তারা।
করে আহত করত, আজকেও তার প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমরা যেই কারণে আওয়ামী লীগের বিচার দাবি করি, আমরা যেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, সেই একই কারণে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টির বিচার করতে হবে, সেই একই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। একটা উদ্দেশ্যমূলক একটা টার্গেট হামলা। এদিকে নারায়ণগঞ্জের চাষারা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। একই সময় নগরীর প্রধান সড়কেও মশাল মিছিল করেন তারা। এর আগে চাষারার শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানান নেতারা। বগুড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। ঢাকা রংপুর মহাসড়কের মাটিঢালিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করেন নেতারা। নূর ভাইকে নিয়ে বিশেষ একটা পক্ষ এখানে তারা ষড়যন্ত্র করতেছে। 14 দলীয় যে জোট ছিল, এই জোটের আমরা সংগঠন নিষিদ্ধ দাবি করছি। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে পথসভা করেন। এ সময় হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান নেতারা। আজকের এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে। পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকা থেকে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। হামলার তীব্র নিন্দা জানায় ছাত্র অধিকার পরিষদ। তাদেরকে বিচারের আওতায় নিতে হবে, তা না হলে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। এছাড়া হামলার প্রতিবাদে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ এবং ঢাকা মেডিকেলে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। পর্যন্ত আমরা যেটা জেনেছি যে বিপি নূরের শারীরিক অবস্থা কিছুটা উন্নত জাতীয় পার্টির কার্যালয়ে ক্রস করার সময় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং সেখানে যৌথ বাহিনী কিন্তু এক ধরনের অভিযান চালায় এবং সেখানে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর হামলায় ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু ব্যাপক আহত হয়েছেন এবং তিনি রাত্রে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে দেখতে গিয়েছেন এবং পরবর্তীতে তার অবস্থার কিন্তু অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এবং ঢাকা মেডিকেল আসার পর থেকে আমরা দেখেছি যে প্রেস আমাদের দেখেছি এবি পার্টির মন্ত্রীকে আমরা আসতে দেখেছি, এছাড়াও ছাত্র সমাজের প্রতিনিধিদের আমরা আসতে দেখেছি এবং সারা রাত থেকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা জড়ো হয়ে নুরুল হক নূরের জন্য দোয়া চাইছে। অবস্থা নিয়ে কিন্তু সবাই শঙ্কিত, কারণ গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময় এই গণ অভ্যুত্থানের অন্যতম ভূমিকা রাখা নুরুল হক নূরের এরকম শারীরিক অবস্থা কারোর কাম্য ছিল না। তাই নূরের এই অবস্থার কারণে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা আজকে এবং আজকে কিন্তু সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে 12টার দিকে এবং রাজধানীতে তাদের কর্মসূচি রয়েছে 3টায় কাকরাইলে। তো কাকরাইলে এই মুহূর্তে আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ সেখানে আছেন, সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাইদুল, শুভ, আপনি ঢাকা মেডিকেলের কথা যেমনটা বলছিলেন যে তার শারীরিক অবস্থা যে এখন বর্তমান পরিস্থিতি আর
গতকালকে ঘটনার পর থেকে কিন্তু এই মুহূর্তে যদি বলতে চাই আমি আছি এখন জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে। এখানে কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে, কেননা আইন শৃঙ্খলা বাহিনীও এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গতকালের ঘটনায় কিন্তু সাধারণ যারা নেতাকর্মীরা ছিলেন তারা আহত হয়েও কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। মূলত যে গতকালকে রাতে বিকেলের দিকে দলীয় যে কার্যক্রম ছিল, কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু প্রথমে তারা রাস্তা নেন এবং এরপরে কিন্তু দুই পক্ষের আমরা দেখতে পেয়েছি যে সংঘর্ষ জড়ায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকারের নেতাকর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয় এবং এরপরে সেটি আসলে দ্বিতীয় দফায় আবারও মোড় নিয়ে তারপরে আমরা দেখতে পাইছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য সহ সেনাবাহিনীও কিন্তু এখানে অবস্থান নেওয়ার পর আসার পরে তারা আসলে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিল বলে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম গতকাল। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আজকে এই মুহূর্তে কাকরাইল আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছে এবং তাদের যেই হামলায় নূরের উপরে হামলার ঘটনায় আজকে সারা দেশেই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে কাকরাইল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম কাকরাইল এবং এর আগে ছিলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে। এদিকে কাকরাইলের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এই ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে ISPR। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ। ঘটনার শুরুতে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে স্থান ছাড়তে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে কিছু নেতাকর্মী। সংগঠিতভাবে আক্রমণ চালায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনতে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে সবসময় প্রস্তুত সেনাবাহিনী। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলেও জানায় ISPR। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এমনটাই প্রত্যাশা দলের সবার, তবে তা নির্ভর করছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের অবস্থার উপর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী জোট নিয়ে এখনই কিছু ভাবছে না তার দল জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সব দলের জন্য দরজা খোলা বিএনপির। PR, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছে তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে একথাই বলেন বিএনপির মহাসচিব। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো
এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার কিন্তু পঞ্চম দিন আজ। ইতোমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের যে ভোটার অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু তারা প্রচারণায় নেমেছেন। পাশাপাশি যদি বলতে যাই, গত 4 দিন ধরেই কিন্তু তারা প্রচারণা করে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই স্বল্প সময়ের ভিতরে তারা আসলে তাদের প্রায় 40,000 ভোটার তাদের সবার কাছে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিয়ে তাদের পক্ষে ভোট এবং সমর্থন চাইবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার কিন্তু নিন্দা জানিয়েছেন ডাকসুর বিভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা প্রার্থী আছেন, সব প্যানেলের প্রার্থীরাই কিন্তু মোটামুটি সেটির নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আজকের যে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন হলে বিভিন্ন প্যানেলের ভিপি জিএস প্রার্থী যারা আছেন তারা তাদের প্যানেলের সদস্যদের নিয়ে তারা কিন্তু প্রচারণা করছেন এবং দিন যতই ঘনিয়ে আসছে ক্যাম্পাসে কিন্তু নির্বাচনী হাওয়া কিন্তু ততই আসলে আমরা প্রবলভাবে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগের জন্য। আগামী 9 সেপ্টেম্বর তারা সেই ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। আর পাশাপাশি যদি বলতে চাই, নির্বাচন নিয়ে প্রতিটি প্যানেলের মধ্যেই আসলে প্রতিপক্ষ প্যানেলের প্রতি নানা ধরনের তাদের যে আলোচনা সমালোচনা সেই জিনিসগুলো কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে প্রশাসনও এক ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই হয়তো কোনো পক্ষ সুবিধা নিতে পারে, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। পাশাপাশি প্রতিটি প্যানেলে কিন্তু প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি যেটি রয়েছে সেটি লঙ্ঘনের অভিযোগ করছে এবং সেক্ষেত্রে তারা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না, অর্থাৎ নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এমন কথাও কিন্তু তারা তাদের যে অভিযোগ সেটিতে বলছেন। তবে প্রতিটি প্যানেলের সদস্যরাই কিন্তু তাদের একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন, এই মতামত জানাতে পারবেন স্বাধীনভাবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আমেজ সেটি বিরাজ করছে। আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সেই লক্ষ্যে আসলে বেশ কিছু নীতিমালা করা হয়েছে। সেই নীতিমালার আলোকেই কিন্তু আজকে এই ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের, বিশেষ করে যেই সব শিক্ষার্থী এই রাকসু নির্বাচনের কেন্দ্রীয় হল সংসদ, সিনেট এবং হলে আসলে তারা নির্বাচনে অংশ নেবে হল সংসদে, তারাই শুধু এই ডোপ টেস্টের আওতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে এবং এটি প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে আসলে শিক্ষার্থীরা তাদের ইউরিন দেওয়ার মাধ্যমে তাদের এই ডোপ টেস্টের এই প্রক্রিয়া আসলে সম্পূর্ণ করা হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত, 1 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং সকল যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে এই কার্যক্রমটি চলবে। আপনারা জানেন যে এবারে রাকসু নির্বাচনের যে মোট ভোটার সংখ্যা রয়েছে সেটি 24,671 জন এবং এই 24,671 জন 3টি ব্যালটে
ভোটের মাধ্যমে তারা তাদের রাষ্ট্র নির্বাচন পাশাপাশি সিনেট এবং হল সংসদে তাদের যারা প্রতিনিধি হবে তাদেরকে আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এই নিয়ে আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে এর আগে 2 দফা আসলে নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এটি কিন্তু একভাবে নেতিবাচক একটি ধারণা শিক্ষার্থীদের ভেতরে তৈরি হয়েছিল, সেটি আবারও কিন্তু কাটিয়ে উঠে শিক্ষার্থীরা আবারও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু তারা এই রাষ্ট্র নির্বাচন পাচ্ছেন, তারা আসলে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা রাষ্ট্রতে গিয়ে তাদের দাবি দেওয়া আদায় নিয়ে সকল সংগ্রামে তাদের পাশে থেকে আসলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় কথা বলবে এমন প্রতিনিধি তার নির্বাচন করবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাষ্ট্র নির্বাচনের যে এখন এখানে ডোপ টেস্টের প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। ডাকসু নির্বাচনের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সময় সংবাদে আরও থাকছে। আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। 13টি সিন্ধুকে মিলল বস্তায় বস্তায় টাকা, স্বর্ণালংকার। চলছে গণনা, নিরাপত্তা জোরদার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসবে পুরো চিত্র, আর এর ভিত্তিতে বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকেই। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। 2 হাতে হ্যান্ডকাপ বাঁধে দড়ি দিয়ে ঝোলাই দিত এবং ঝোলা দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো এবং কারেন্টের শক অনবরত চলতো, পাশাপাশি ব্যাটন দিয়ে আমাকে পিটাইতো। আমরা চাই যে এই 15-16 বছরে যেটা হয়েছে আর কি, শুধু আমাদের সঙ্গে না, গোটা দেশে যাদের সঙ্গে এটা হয়েছে, এই পরিবারের সঙ্গে সবাই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা ফিরে আসে নাই তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। 15তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কমিশন বলছে গুমে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। উদ্ঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিশনের। কিভাবে আমাদের ভাইদেরকে বা আমাদের স্বজনদেরকে গুম করে কোথায় রেখেছিল, কি হয়েছে, একটা ধারণা আমরা দিতে পারবো। নিশ্চিত করে বলতে পারি যে গুমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের একটা বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনার চূড়ান্ত জানতে পারবো। প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মনে করে কমিশন। এটার বাস্তবায়নের দায়িত্ব যারা সরকার পরিচালনা করবেন এবং রাজনৈতিক দলের সদিচ্ছার উপর নির্ভর করবে সব, এবং জনগণের সচেতন উপস্থিতি। তারা যখন চিহ্নিত হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে চলে আসবে। ভবিষ্যতে গুম খুন যারা করবেন তাদের মাথায় এই কাজটি করবে। 2010 সালের ডিসেম্বরে এক সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 7টি ইন্টারসেকশনে চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। সাইফুল রুদ্রের রিপোর্ট। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিটিসিএ নির্বাহী পরিচালক জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। মানুষ যাতে এটাতে একটু
অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। যে মানে এই বিষয়ে আসলে আমাদের একটু যাত্রী সাধারণ এবং চালকদেরকে যাতে অভ্যস্ত করানো যায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শহর জুড়ে এই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে 2 সিটি কর্পোরেশন। নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য, এবং বুয়েট ইজ রেডি টু অ্যাসিস্ট করার জন্য। বড় বড় রোডগুলোকে আমরা এটার আওতায় আনতে থাকবো। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। আমাদের আপৎকালীন সময়ে আমাদের ডিএমপির ভিডিও ট্রাফিক টিম থাকবে, তারা যারা এই যে স্টপ লাইন ভায়োলেট করবে, উল্টা রাস্তায় আসবে বা উল্টাপাল্টা চলবে, ভিডিও করে মামলা করা হবে, ম্যানুয়ালি মামলা করা হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার পড়লে ওই ইমপ্রুভমেন্টটা করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর মোড়ে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা ট্রাফিক সিগন্যালে আজ থেকে অটোমেশন সিস্টেম চালু হওয়ার কথা রয়েছে, কিন্তু আপাতত 7টি স্পটে পরীক্ষামূলকভাবে তারা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই মুহূর্তে ঢাকার বাংলা মোটর মোড়ে আছি এবং এখানে আজ থেকে চালু হওয়ার কথা থাকলেও আমি এখানে ট্রাফিক পুলিশ বক্সে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত এই সিস্টেম এখনও তারা চালু করেননি, তবে তারা চালু করার প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো হাইকোর্ট মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত 22টি স্পটে এই সিস্টেম চালু হওয়ার কথা থাকলেও পরীক্ষামূলকভাবে মূলত 7টি স্পটে চালু হওয়ার কথা রয়েছে, যেখানে ঢাকার বাংলা মোটর থেকে শুরু করে প্যান প্যাসিফিক, সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বিজয় সরণি, ফার্ম গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়, এরপর জাহাঙ্গীর গেট পর্যন্ত এই অটোমেশন সিস্টেম চালু হওয়ার কথা রয়েছে। এবং সংশ্লিষ্টরা ধারণা করছেন যে এই অটোমেশন সিস্টেম চালু হলে ঢাকার যানজট নিরসনে কিছুটা মানুষ স্বস্তি পাবে, কিছুটা ঢাকার যানজট নিরসন হবে। এবং ট্রাফিক ব্যবস্থাপনার দাবি যে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে খুব সহজেই যারা ট্রাফিক সিগন্যাল অমান্য করবেন তাদেরকে জরিমানার আওতায় আনা যাবে। তো অটোমেশন ট্রাফিক সিগন্যালের ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর বাংলা মোটরে অটোমেশন ট্রাফিক সিগন্যালের বিস্তারিত দেখছেন সময় সংবাদ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 32 বস্তা টাকা। চলছে এখন গণনা, আর সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকেই চলছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনা। সকাল 7টা 15 মিনিটে এই মসজিদের নিচতলার বিভিন্ন স্থানে থাকা 13টি দান সিন্ধুক খোলা হয় এবং এগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরে এই দ্বিতীয় তলায় এনে ফ্লোরে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। সেই থেকে ঘণ্টাখানেক আগে, 1 ঘন্টা আগেই, 1 ঘন্টা পরে এইখানে এসে টাকা গণনার কাজ শুরু হয়েছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল কর্মযজ্ঞ, টাকা গণনায় কয়েকশো মানুষ অংশ নিয়েছেন। এখানকার যে কিশোরগঞ্জের যে একটি রূপালী ব্যাংকের 60 জন কর্মকর্তা কর্মচারী যারা টাকা গণনার নেতৃত্ব দিচ্ছে, এখানে কাউন্টিং মেশিন সহ যারা এক্সপার্ট টাকা গণনায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এছাড়া শহরের যে আছে পাগলা মসজিদের যে পাগলা মসজিদ সংলগ্ন যে হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এবং শহরের যে একটি মাদ্রাসার 2 শতাধিক শিক্ষার্থী সহ প্রায় 450 মানুষ টাকা গণনায় অংশ নিচ্ছেন। আর প্রশাসনের তত্ত্বাবধানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, যিনি পদাধিকার বলে এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, তার নেতৃত্বে চলছে টাকা গণনা। তিনি তদারকি করছেন এবং টাকা গণনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবশেষ যে পুলিশ, সেনাবাহিনী, আনসার বিডিবি সহ নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং পুলিশের যিনি এসপি আছেন হাসান মাহমুদ সহ পুলিশ সুপার এবং জেলা প্রশাসক ফৌজিয়া খান সহ নেতৃত্ব দিচ্ছেন। এবং গত 12 এপ্রিল টাকা গণনা করে এখানে 9 কোটি 17 লাখ টাকা পাওয়া গিয়েছিল। এখানকার আয়োজকরা বলছেন যে এবার 32 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং টাকার পরিমাণ 10 কোটি ছাড়িয়ে যেতে পারে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের যে টাকা গণনার কার্যক্রম চলছে, এ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর।
খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স, মিলেছে ৩২ বস্তা টাকার। এই বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের খবর। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে আজ। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে 3বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। ডাচদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে আছে বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগার এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে কঠিন পরীক্ষা নিতে হতে পারে ডাচদের, এমনটা মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা নেদারল্যান্ডসও ছাড় দিতে নারাজ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।